এফআরআরও রেজিস্ট্রেশনের ভিডিওটিতে আপনাকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনি রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন করবেন, যাতে আপনার অ্যাপ্লিকেশনটা ডিনাই না হয়। আপনি অ্যাপ্লিকেশন করার সাথে সাথেই কোনো ঝামেলা ছাড়াই রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে যান। এবং আমি রাজেশে আছি আপনাদের সাথে। আমি আইআইটি দিল্লিতে এমটেক করছি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। তো কথা না বেরিয়ে আমরা আসল আলোচনায় চলে যাই। প্রথম বিষয় হচ্ছে এফআরআরও রেজিস্ট্রেশন, এটা কি সবার জন্য ম্যান্ডেটরি কিনা? এর উত্তর হচ্ছে না, এটা সবার জন্য ম্যান্ডেটরি না। যারা 180 দিনের কম কোনো একটা ভিসাতে এসেছেন, সেটা এন্ট্রি ভিসা হতে পারে, ট্যুরিস্ট ভিসা হতে পারে, তাদের জন্য এফআরআরও রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি নয়। কিন্তু যারা কোনো মেডিকেল ভিসায় আসছেন বা যে কোনো ধরনের ভিসা, সেটা এমপ্লয়মেন্ট হতে পারে, রিসার্চ ভিসা হতে পারে, স্টুডেন্ট ভিসা হতে পারে, 180 দিনের বেশি, তো তাদের জন্য হচ্ছে এফআরআরও ম্যান্ডেটরি। ওকে, তো 6 মাসের বেশি সময় থাকতে গেলে আপনাকে এফআরআরও রেজিস্ট্রেশন করতে হবে। তো কিভাবে করবেন, সমস্ত প্রসেসটা আমি আজকে দেখাতে চাচ্ছি এই ভিডিওতে। তো প্রথমত আপনি হচ্ছে যে কোনো ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে এফআরআরও সার্চ করবেন। সার্চ করার সাথে সাথেই এই যে এই সাইটটা তাদের চলে আসবে, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে প্রথম যেটা করতে হবে, রেজিস্টার করতে হবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন করলে তার পরবর্তীতে আপনি লগ ইন করতে পারবেন। রেজিস্ট্রেশন করার সময় আপনাকে কিছু বেসিক ইনফরমেশন দিতে হবে, আপনার ডিটেইলস, এবং হচ্ছে অবশ্যই এখানে আপনার ইমেল আইডি, ফোন নাম্বার, এগুলো দিতে হবে। অবশ্যই আপনি হচ্ছে ইন্ডিয়ান নাম্বার দিবেন, কারণ অলরেডি আপনি ইন্ডিয়াতে আসার সাথে সাথেই ইন্ডিয়ান একটা নাম্বার পেয়ে যাবেন আপনার পাসপোর্ট ভিসার মাধ্যমে। তো সেগুলো দিবেন, কারণ ওগুলোর মাধ্যমেই আপনাকে সমস্ত ইনফরমেশন এফআরআরওর শেয়ার করা হবে। ঠিক আছে, কোনো কিছু যদি বাড়তি ডকুমেন্ট দিতে হয়, সাবমিট করতে হয়, তো সেগুলো আপনাকে দেওয়া হবে। তো ওগুলোর পর আপনি হচ্ছে লগ ইন করবেন। লগ ইন করার সাথে সাথেই আপনি একটা হচ্ছে ইন্টারফেস দেখবেন। তো আমি আসলে ওই ইন্টারফেসটা এই মুহূর্তে এখানে নাই। তো এখানে নিউ অ্যাপ্লিকেশনের একটা জায়গা থাকবে। ঠিক আছে, তো নিউ অ্যাপ্লিকেশন যখন আপনি ক্লিক করবেন, তো তারপর এটা চলে আসবে। সেখানে আসার পর আপনি এগুলোও দেখবেন না। প্রথমে আপনি হচ্ছে সারনেম, গিভেন নেম, জেন্ডার, এই কয়টা জিনিসই দেখবেন। ঠিক আছে, তো আপনি যখন সারনেম দিবেন, গিভেন নেম দিবেন এবং জেন্ডার সিলেক্ট করবেন, তখন সাথে সাথেই এই বাকি বিষয়গুলো চলে আসবে। তো আপনি হচ্ছে কিসের জন্য আমরা এই ভিডিওটা দেখাচ্ছি, মূলত এফআরআরও রেজিস্ট্রেশন আপনারা কীভাবে করবেন। ঠিক আছে, তো এখানে প্রথম একটা প্রশ্ন আছে, আপনার ইয়েস অথবা নো দিতে হবে। আর ইউ ফরেন ন্যাশনাল হোল্ডিং ডিপ্লোম্যাটিক অর অফিসিয়াল অর সার্ভিস পাসপোর্ট অর ডিপেন্ডেন্ট অফ ফরেন ডিপ্লোম্যাট অর অফিসিয়াল। সো এগুলো হচ্ছে বুঝতেই পারছেন, যারা ডিপ্লোম্যাট বা এইরকম পার্সন, অফিসিয়াল, তো তাদের ক্ষেত্রে এটা ইয়েস হবে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা নো হবে। তো এটা নিয়ে টেনশনের কিছু নাই। তো আপনি যদি এগুলো না হন, কাজে নো দিবেন। নো দেওয়ার পর আপনি কোনটা চান। ঠিক আছে, এখানে অনেক সার্ভিস আছে। এফআরআরও আসলে অনেক ভালো একটা বিষয়। তো এটা অনেক কিছু এখান থেকে পাওয়া যায়, চেঞ্জ অফ কোর্স, চেঞ্জ অফ পোর্ট, এক্সিট পারমিট, স্টে ভিসা, তারপর ট্রান্সফার অফ স্টে ভিসা, আপনি যদি হচ্ছে পাসপোর্ট হারিয়ে ফেলেন, তো সমস্ত কিছু, নিউ ভিসা, রেজিস্ট্রেশন, রিটার্ন ভিসা, সমস্ত কিছু, ভিসা এক্সটেনশন, সব কিছু এখানে আছে। ভিসা এক্সটেনশনের কীভাবে করবেন, এটার একটা ভিডিও আমার অলরেডি আছে, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো যদি আপনার সেটা দরকার হয়, তাহলে সেটা দেখে নেবেন। তো আমাদের প্রথম কাজ হচ্ছে রেজিস্ট্রেশনে সিলেক্ট করা, একটাই এখানে সিলেক্টেড থাকবে। ঠিক আছে, বাড়তি যদি কোনো করেন, তাহলে কিন্তু আপনি ঝামেলায় পড়বেন। তো একটা করবেন রেজিস্ট্রেশন। তারপর হচ্ছে আপনার প্রেজেন্ট ন্যাশনালিটি, এটা দিবেন আপনি। তারপর এফআরআরও স্টেট ইন ইন্ডিয়া, কোন হচ্ছে স্টেটে আপনি থাকছেন। ঠিক আছে, তো এটা আমার ক্ষেত্রে দিল্লি, তো আমি দিল্লি দিয়েছি। সিটি অর ডিস্ট্রিক্ট, এটাও এখানে আপনি দেখতে পাবেন, এখানে সিলেক্ট করে নেবেন। এখানে এটাকে হচ্ছে আপনি এক্সপ্যান্ড করলে, আপনার যদি বাড়তি সিটি থাকে, তো এখানে এফআরআরও দিল্লির আন্ডারে একটা ডিস্ট্রিক্টেই আছে, তো সেইটা। এবং পরের প্রশ্ন হচ্ছে ক্যাটাগরির বিষয়, এখানে বলছে হোয়েদার নিউলি বর্ন চাইল্ড অর বর্ন ইন ইন্ডিয়া অনলি। সো এটার ক্ষেত্রে আপনি হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে নো হবে, কারণ সবাই আমরা হচ্ছে বাইরে থেকে আসছি। রেফিউজিও নো হবে, কারণ রেফিউজি কারা, যারা হচ্ছে দেশে কোনো অত্যাচারের শিকার হচ্ছে, দেশ থেকে পালিয়ে আসতে হয়েছে, বাধ্য হয়েছে তারা, তো তারা এবং ইন্ডিয়াতে শেল্টার খুঁজছে, তারা রেফিউজি হবে। এবং হ্যাভ ইউ সারেন্ডার ইউর ইন্ডিয়ান পাসপোর্ট, এটা ইয়েস অথবা নো কী দেবেন। ইয়েস দেওয়ার তো দরকার নেই, এবং নো, আমি জেনারেলি যেটা করছি, আমি 3বার হচ্ছে এফআরআরওতে বিভিন্ন কিছুর জন্য অ্যাপ্লাই করতে হয়েছে আমাকে। তো অল অফ দ্য কেসেস আমি সিলেক্ট করেছিলাম নট অ্যাপ্লিকেবল। ওকে, তো ইউ ক্যান সিলেক্ট নট অ্যাপ্লিকেবল অ্যান্ড দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। দেন ইউ নিড টু ডু হোয়াট, ইটস পার্সোনাল ডিটেলস। সো পার্সোনাল ডিটেলস এই সেকশনটাতে এসে আপনাকে কী করতে হবে, আপনার বাবার নাম দিতে হবে, মার নাম, এগুলো দিতে হবে। বাবার নাম এখানে ম্যান্ডেটরি দেখাচ্ছে না, তবে কিছু কিছু সময় এটা ম্যান্ডেটরি দেখায়। তো এখানে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ডট থাকলে সাধারণত এরা নিতে চায় না, তো ডটটা চেষ্টা করবেন অ্যাভয়েড করার। ফাদার্স নেম দিবেন, মাদার্স নেম আপনি দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ ফরম্যাট, এখানে আপনি এটা এক্সপ্যান্ড করলে এখানে দেখবেন 3টা অপশন আছে, তবে আমি সাজেস্ট করব এটা সিলেক্ট করার। এটা সিলেক্ট করার পর আপনি আপনার ডেট অফ বার্থ দিবেন। এটা হচ্ছে আপনি যদি এইভাবেই লিখেন, ঠিক আছে, আপনি এখান থেকেও সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে সিলেক্ট করার পর
আপনি হচ্ছে এই যে এটাতে যখন সিলেক্ট করবেন তখন বছর চলে আসবে, বছর সিলেক্ট করার পর একইভাবে মাস টাস এগুলো সিলেক্ট করে দিতে পারেন। আর আরেকটা হচ্ছে এখানে যেভাবে লেখা আছে, ঠিক আছে, যেমন আমি একটা অংশ দেখাই আপনাকে। এটা হচ্ছে 18 লিখলেন, তারপর স্ল্যাশ দিলেন, এই যে এইভাবে আপনি লিখে দিতে পারেন। তারপর এটা অটোমেটিক এখান থেকে নিয়ে নিবে। তারপর হচ্ছে প্লেস অফ বার্থ। প্লেস অফ বার্থ জেনারেলি পাসপোর্টে দেওয়া থাকে, তো এটা হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট হয় সাধারণত, তো এটা আপনি পাসপোর্ট থেকে দেখে নেবেন। বার্থ সিটি, এটাও যেটা দিবেন সেটাও সেম দিবেন। বার্থ কান্ট্রি আপনার বাংলাদেশ। প্রেজেন্ট ন্যাশনালিটি, এটা হচ্ছে আপনি বাংলাদেশ হবে, এবং ম্যানার অফ অ্যাকোয়ারিং প্রেজেন্ট ন্যাশনালিটি মোস্ট অফ দ্য কেসেস এটা হচ্ছে বাই বার্থে হয়। ন্যাচারালাইজেশন এরকম আপনার যদি কোনো কিছু ডিফারেন্ট হয় তো সেটা দিয়ে দিবেন। তারপরে অ্যাকর্ডিং প্রেজেন্ট ন্যাশনালিটি ডেট, এটা দেওয়ার দরকার নাই, এটা ম্যান্ডেটরি কিছু নয়। প্রিভিয়াস ন্যাশনালিটিও কোনো কিছু থেকে থাকলে আপনি দিবেন। তারপর হচ্ছে হাইট, এটা আপনি সেন্টিমিটারে আপনার হাইট কত সেটা দিয়ে দিবেন। তারপর এনি আইডেন্টিফিকেশন মার্ক প্রেফারেবলি ভিজিবল, এটা কি জিনিস, এটা হচ্ছে আপনার এমন কোনো ফেসের মধ্যে বা হচ্ছে আপনার হাতেটাতে এমন কোনো মার্ক আছে যেটা সহজেই আপনাকে আইডেন্টিফাই করতে পারে, তো সেটা থাকলে আপনি দিবেন। আর সেটা যদি না থাকে তাহলে আপনি নট অ্যাপ্লিকেবল এইটার হিসেবে এনে দিয়ে দিবেন, দ্যাটস এনাফ ফর ইউ। তারপর ডুয়াল ন্যাশনালিটি থাকলে ইয়েস দিয়ে সেটার ডিটেলস দিবেন। এক্স মিলিটারি ডিটেলস, আপনি যদি কোনো মিলিটারি নেভি এগুলোতে কাজ করে থাকেন তো সেটা থাকলে ইয়েস দিয়ে সেগুলো ডিটেলস দিবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা নো হবে। তারপর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ক্যাটাগরি, ঠিক আছে, কোন ক্যাটাগরি এখানে দেখতে পাবেন। এটা সিলেক্ট করলে দেখবেন যে অনেক ধরনের ক্যাটাগরি আছে। তো আপনার যদি স্টাডি পারপাস হয় আপনি তাহলে মিশনারি স্টুডেন্ট এটা সিলেক্ট করে দিবেন, আর যদি আদার ক্ষেত্রে হয় তাহলে সেটা ওই অনুযায়ী দিবেন। আপনি যদি ডাক্তার দেখাতে আসেন, মিশনারিস, নার্স বা ডক্টর এরকম এগুলো বিভিন্ন কিছু আছে, সেটা কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি স্টুডেন্ট সিলেক্ট করে দিয়েছি। ওয়েদার পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, তো এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে নো হবে, ঠিক আছে, কারণ আমরা বাইরে থেকেই আসছি। এরপর হচ্ছে রিলিজন, তো এখানে বিভিন্ন রিলিজন আছে সেগুলো আপনি দিবেন। এগুলোর মধ্যে আপনার ধর্ম যদি না থাকে তাহলে আপনি আদার্স সিলেক্ট করে দিবেন। আদার্স সিলেক্ট করার পর এক্ষেত্রে হয়তো বা আপনার বাড়তি যেটা সেটার সুযোগ মানে সেটা এখানে লিখে দেওয়ার সুযোগ আসতে পারে। তো এরপর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর আপনার হচ্ছে পাসপোর্ট নাম্বার দিবেন, পাসপোর্ট ডিটেলস, এবং পাসপোর্ট ডিটেলস যখনই আপনি দিবেন অবশ্যই আপনার সাথে পাসপোর্ট রাখবেন, ঠিক আছে, পাসপোর্ট ভিসা এগুলো সাথে নিয়ে বসেই এপারও করতে বসবেন। তারপর কান্ট্রি অফ ইস্যু, অবশ্যই এটা আপনার বাংলাদেশ হবে, অনেকে আবার ভুল করে এটা ইন্ডিয়া দিয়ে দেয়, ইন্ডিয়া না, কোন দেশ আপনার পাসপোর্ট ইস্যু করেছে এটা অবশ্যই আপনার হোম কান্ট্রি হবে, ঠিক আছে। প্লেস অফ ইস্যু, এটা জেনারেলি হচ্ছে ক্যাপিটাল সিটি হয়, তো আপনার ক্ষেত্রে এটা আপনি হয়তো বা আপনার জেলা থেকে আপনার বিভাগ থেকে হচ্ছে পাসপোর্টের জন্য আবেদন করেছেন, কিন্তু পাসপোর্ট ইস্যু করে কিন্তু জেনারেলি ঢাকা, তো এটা আপনি হচ্ছে আপনার পাসপোর্টে পেয়ে যাবেন কোথা থেকে ইস্যু করা হয়েছে, ঠিক আছে। ডেট অফ ইস্যু, এক্সপায়ারি ডেট এগুলো হচ্ছে অবশ্যই আপনি পাসপোর্ট থেকে দেখে দিবেন, কারণ পাসপোর্টের ডেট অফ ইস্যু আর ভিসার ডেট অফ ইস্যু কিন্তু আলাদা হয়, ঠিক আছে, তো সেটা আপনি সুন্দর করে দেখে দিবেন। ভিসা নাম্বার, ভিসা নাম্বারের ক্ষেত্রে একটা কথা আমার বলার আছে এখানে, ভিসা নাম্বারে দেখবেন ভিএন তারপর হচ্ছে কিছু নাম্বার থাকে, তো এখানে ভিএন স্ট্যান্ডস ফর ভিসা নাম্বার, তো এখানে যখন আপনি ভিসা নাম্বার দিবেন তখন আপনার ভিএন দেওয়ার দরকার নেই, ঠিক আছে, আপনি শুধু নাম্বারটা দিবেন এখানে সংখ্যাগুলা। এরপর হচ্ছে কান্ট্রি অফ ইস্যু, এটাও একইভাবে আপনার দেশেই আপনাকে হচ্ছে ভিসা দিয়েছে, এটা হচ্ছে ইন্ডিয়া দেওয়ার দরকার নেই, ঠিক আছে, এটা কিন্তু আপনার দেশ হবে। দেশ এবং প্লেস অফ ইস্যু অ্যাগেইন সেম হয়। কেউ কেউ এটা হচ্ছে ওই যে যমুনা ফিউচার পার্ক ঢাকা বা আইভ্যাক যমুনা ফিউচার পার্ক ঢাকা এগুলো দেয়, কোনো সমস্যা নেই, সেটাও আপনি দিতে পারেন। তো ডেট অফ ইস্যু, ভিসার ডেট, এটা ইস্যু হচ্ছে আপনি ভিসাতে পেয়ে যাবেন, এক্সপায়ারি ডেটও ভিসাতে পেয়ে যাবেন। ভ্যালিড ফর, এটা হচ্ছে কয়বারের জন্য আপনাকে এন্ট্রি দিয়েছে, কারো যদি ট্রিপল এন্ট্রি হয় তাহলে ওইটা দিবেন, জেনারেলি মাল্টিপল এন্ট্রি হয় যদি স্টুডেন্ট স্টাডি পারপাসে হয়, তো মাল্টিপল এন্ট্রি সিলেক্ট করে দিবেন। ভিসার টাইপ, ভিসার টাইপ, ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ভিসা টাইপ আছে, ডিপ্লোম্যাটিক, বিজনেস, আয়ুষ, তারপর হচ্ছে ই এন্ট্রি, ই স্টুডেন্ট, এরকম বিভিন্ন কিছু পাবেন। এন্ট্রি ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, বিভিন্ন কিছু ভিসা আছে, মেডিকেল ভিসা আছে। তো আমাদের ক্ষেত্রে যদি স্টুডেন্ট হন আপনি অবশ্যই স্টুডেন্ট ভিসা হবে আমাদেরটা, কিন্তু আমরা এটা অনলাইনে করছি, আপনার মনে হতে পারে যে এটা স্টুডেন্ট ভিসা কিনা, না, এটা স্টুডেন্ট ভিসা, ঠিক আছে। এটা আপনি কোথায় পাবেন, এটা আপনার হচ্ছে ভিসার মধ্যেই লেখা থাকবে। ভিসা সাবটাইপ, তো এটা হচ্ছে কয়েকটা সাবটাইপ এখানে আছে স্টুডেন্টদের স্টাডি পারপাসের জন্য। তো জেনারেলি হায়ার স্টাডিজ, তো সেটা হচ্ছে S1-এর আন্ডারে পড়ে। আর যদি হচ্ছে কেউ রিসার্চ স্কলার হয় বা পিএইচডি টিএইচডি করতে আসে তাদের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা হয়, তো এটা আপনি কোথায় পাবেন, এটা আপনার ভিসাতেই দেওয়া থাকবে, ঠিক আছে, এটা কোন ধরনের সাব ক্যাটাগরিতে আপনি পড়বেন, তো জেনারেলি এটা S1 হয়। এরপর এইটা হচ্ছে ম্যান্ডেটরি না, এটা দেওয়ার দরকার নেই। অ্যারাইভাল ডিটেলস, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এখানে আপনি কনফিউজ হয়ে যাবেন যে প্লেস অফ এম্বার্কেশন, প্লেস অফ ডিসএম্বার্কেশন কোনটা কি হবে, ঠিক আছে।
তো প্লেস অফ এম্বার্কেশন জেনারেলি সেই প্লেসটা যেখান থেকে আপনি ইন্ডিয়ার জন্য যাত্রা শুরু করেছেন, ঠিক আছে, যেখান থেকে যাত্রা করে আপনি ইন্ডিয়াতে এসেছেন, তার মানে এটা মোস্ট অফ দ্য কেসেস আপনার হোম কান্ট্রির কোনো একটা সিটি হবে, ঠিক আছে। তো এটা আপনার ঢাকা হতে পারে, আবার কেউ যদি ঢাকা থেকে ইন্ডিয়াতে ফ্লাই করেছে তো ঢাকা হবে তার জন্য, আর যদি কেউ হিলি দিয়ে বর্ডার ক্রস করেছে তো তার জন্য এটা হিলি হবে, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে এটা আমি হিলি দিয়েছি কারণ আমি হিলি দিয়ে এসেছি। এবার হচ্ছে সিটি অফ এম্বার্কেশন আর বোর্ডিং ফর ইন্ডিয়া। তো এটার ক্ষেত্রে এটা হচ্ছে সেই সিটি, মানে একই, এইটা এবং এটা একই হবে। এবং কান্ট্রি অফ এম্বার্কেশন আর বোর্ডিং ফর ইন্ডিয়া, তো এটা হচ্ছে মানে সেই দেশ যেখান থেকে আপনি হচ্ছে আপনার যাত্রা শুরু করেছেন, এটাও আপনার জেনারেলি হোম কান্ট্রি হবে, ঠিক আছে। তারপর ডেট অফ অ্যারাইভাল ইন ইন্ডিয়া, তো এটা হচ্ছে কোন ডেট আপনি দিবেন, আপনি প্রথম ইন্ডিয়াতে যেখানে ল্যান্ড করেছেন যেই ডেটে, সেই ডেট হবে আপনার ডেট অফ অ্যারাইভাল, ওকে। তো আপনি এমন যদি হয় আপনি প্রথম আসছেন হচ্ছে কলকাতায়, তো কলকাতায় আপনি ঢুকছেন 28 তারিখে, 28 নভেম্বর, কিন্তু আপনি আসতে চান হচ্ছে যাইতে চান মুম্বাইয়ে পৌঁছেছেন আপনি 30 নভেম্বর, আপনি কোনটা দিবেন, 28 নভেম্বর নাকি 30 নভেম্বর? অবভিয়াসলি আপনাকে 28 নভেম্বর দিতে হবে, কারণ আপনার হচ্ছে ওই যে যখন চেক করা হবে তো ওইখানে 28 তারিখের ওইটাই থাকবে, ঠিক আছে। তো যার কারণে আপনি ডেট অফ অ্যারাইভাল মানে ইন্ডিয়াতে যখন প্রবেশ করছেন তো সেই ডেটটা দিবেন, ঠিক আছে, নট সেই ডেট যে ডেটে আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছাইছেন। মুড অফ জার্নি, তো অবভিয়াসলি আপনি যদি এয়ারে ফ্লাই করেন তাহলে হচ্ছে আপনার যদি ফ্লাইটে আসেন তাহলে এয়ার দিবেন, আর যদি এমন হয় আপনি হিলি দিয়ে আসছেন তো বাই রোডে ক্রস করেছেন তাহলে আপনি বাই রোড দিবেন। তো প্লেস অফ ডিসএম্বার্কেশন অর অ্যারাইভাল ইন ইন্ডিয়া, তো আপনি হচ্ছে কোন জায়গায় ইন্ডিয়ার প্রথম যেই শহরে পৌঁছেছেন, ঠিক আছে। তো এটা কি হবে, তো এটাকে আপনি এই যে এক্সপ্যান্ড করে আপনি কোন শহরে ইন্ডিয়াতে প্রথম পৌঁছাইছেন তো সেটা আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে। তো আমি আমার ক্ষেত্রে দিল্লি দিয়েছি। তো আমি যখন প্রথম রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করেছিলাম তখন হিলি ছিল, তো সেক্ষেত্রে আমি হিলি দিয়েছিলাম, কারণ আমি হচ্ছে এই এটা হিলি ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গল এই শহরটা ইন্ডিয়াতেও আছে। তো যেহেতু প্রথম শহর হিলিতেই ইন্ডিয়া ঢুকেছিলাম তো হিলি দিয়েছিলাম, এবং তারপর আমি হচ্ছে ফ্লাইটে শিলিগুড়ি থেকে দিল্লি এসেছিলাম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনি আপনার কোনটা সেটা সিলেক্ট করে নেবেন। ফ্লাইট নাম্বার এটা আপনি দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন, তবে হচ্ছে দেওয়ার রিকোয়েস্ট থাকবে। আর এরপর হচ্ছে পারপোজ অফ ভিজিট টু ইন্ডিয়া, আপনি কোন পারপোজে এসেছেন, ঠিক আছে। এখানে বেশ কিছু পারপোজ আছে, ডিপ্লোম্যাটিক হতে পারে, স্টাডিজ হতে পারে, জার্নালিজম, ইন্টার্নশিপ, এমপ্লয়মেন্ট, বিভিন্ন কিছু। তো আপনি যদি পড়াশোনার ক্ষেত্রে আসেন তাহলে এডুকেশন অথবা স্টাডিজ দুটার যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। আমি এডুকেশন সিলেক্ট করেছি এবং তারপর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। তো এরপর আচ্ছা লগ আউট হয়ে গেছে আসলে। তো যাই হোক আমি এটাকে লগ ইন করে নিচ্ছি, যেহেতু আমি কথা বলছিলাম বেশি তো যার কারণে এটা লগ আউট হয়ে গেছে। তো আপনার ক্ষেত্রেও এটা হতে পারে, কারণ হচ্ছে আপনি যেহেতু ফার্স্ট টাইম করবেন তো আপনার ক্ষেত্রে অনেক এই বিষয়গুলো বুঝতে একটু সময় লাগতে পারে। তো সেগুলো আপনি লগ আউট হয়ে গেলেও ভয় পাওয়ার কিছু নাই, কারণ দেখবেন যে লগ ইন করার পরও যেগুলো আপনি সেভ করে রেখেছেন, সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে করেছেন না, তো সেগুলো বরাবরই সেভ অবস্থাতেই আছে, তো সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তো আমাদের হচ্ছে এরপর এইরকম করলে আপনি এই যে এই ইন্টারফেসটাতে চলে আসবেন। এই ইন্টারফেসে আসার পর আপনি মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর একটু ওয়েট করলেই আপনি দেখতে পাবেন যে এখানে আমাদের অলরেডি এটা ড্রাফটে সেভ হয়ে আছে, ঠিক আছে। তারপর আপনি এটা ডিলিট করবেন না আবার ভুলে, ডিলিট করলে সব গেল, নতুন করে আবার করতে হবে। আপনি এডিট এই অপশনটাতে ক্লিক করবেন। এডিট করার পর এখান থেকে প্রথম থেকে এই বিষয়গুলো আসবে, এগুলো অলরেডি যেগুলো আপনি সিলেক্ট করে রাখছেন সেগুলোই থাকবে। আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ এগুলো করেই আপনার হচ্ছে যেই পর্যন্ত আপনি করে রেখেছিলেন সেখানে যাবেন। তো আমরা এখান পর্যন্ত ছিলাম। তো পারপোজ অফ ভিজিট টু ইন্ডিয়া এটা হচ্ছে আমাদের এডুকেশন দেওয়ার পর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে আপনাকে গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে, আপনি ইনফরমেশনগুলো দিতে হবে। তো অ্যাড্রেস অফ লাস্ট রেসিডেন্স আউটসাইড ইন্ডিয়া, তো আপনি আউটসাইড ইন্ডিয়া বলতে আপনার বাংলাদেশের যে পার্মানেন্ট রেসিডেন্স সেগুলো আপনাকে এখানে দিতে হবে। অবশ্যই পাসপোর্ট সাথে নিয়ে সেই অনুযায়ী দিবেন, ঠিক আছে। আপনার অ্যাড্রেস সেটা দিবেন, আপনার সিটি জেনারেলি হোম ডিস্ট্রিক্ট যেটা সেটা দিবেন, কান্ট্রি বাংলাদেশ দিবেন। এবার অ্যাড্রেস ইন্টেন্ডেড ফর লঙ্গার স্টে ইন ইন্ডিয়া, ওকে। সো এটা হচ্ছে আপনি এইটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনি প্রথম দিকে একটু ভয় পাবেন যে কোন ইনফরমেশন দিব। তো এটা হচ্ছে আপনি যে ইনস্টিটিউটে পড়াশোনা করতে আসতেছেন বা যেখানে হচ্ছে ডাক্তার দেখাতে যাচ্ছেন, যা কিছু করতে যাচ্ছেন, তো সেটার জন্য আপনি এই অ্যাড্রেসটা হচ্ছে দিবেন।
তো সেই অ্যাড্রেস কোথায় পাবেন? আপনি যেখানে যেই কলেজে পড়াশোনা করতে যান বা যেই ভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছেন, তো সেইটার অ্যাড্রেস আপনি গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন। তো সেই অ্যাড্রেসগুলো এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে স্টেট, সিটি, এগুলো একটু এক্সপ্যান্ড করে করে দেখে নেবেন। সিটির ক্ষেত্রে আপনি এটা এক্সপ্যান্ড করে দেখে নেবেন এবং এটা কোন সিটি বা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে হচ্ছে আপনার সেই ইনস্টিটিউট পড়ছে, তো সেটা আপনি গুগল সার্চ করলেই পেয়ে যাবেন। পিনকোড খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসের সাথেই আপনি গুগলেই পিনকোডটা পেয়ে যাবেন। তো সেই পিনকোডটা এখানে দিবেন। ফোন নাম্বার, মোবাইল নাম্বার, এগুলো হচ্ছে আপনি না দিলেও দিতে পারেন, তবে আমি মোবাইল নাম্বারটা দেওয়ার অনুরোধ করব, কারণ মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। এবং পরবর্তীতে হচ্ছে এনি আদার অ্যাড্রেস ইন ইন্ডিয়া। তো অ্যাড্রেস এটা হচ্ছে আপনি দিলেও দিতে পারেন, না দিলেও নাও দিতে পারেন। আমি না দেওয়ার সাজেশনেই দিব আপনাকে। এবং পরবর্তীতে হচ্ছে গুরুত্বপূর্ণ এটা যে ইমেল আইডি। তো আপনার ইমেইল, প্রফেশন আর অকুপেশন ডিটেলস, তো এই ইমেল আইডিটা আপনার ইমেল আইডি হবে। এবং স্টুডেন্ট, প্রফেশন অথবা অকুপেশন, তো আপনার প্রফেশন অকুপেশন কি, আপনি যদি স্টাডি পারপাসে হন তাহলে স্টুডেন্ট দেবেন, আপনি যদি কোনো বাংলাদেশি টিচার হন তাহলে টিচার, এগুলো দিবেন, ঠিক আছে। এরপর খুবই গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে অর্গানাইজেশন আর কোম্পানি ডিটেলস, ঠিক আছে। তো আপনার ইনস্টিটিউটের নাম এখানে দিবেন, অথবা আপনি যদি হাসপাতালে ডাক্তার দেখাইতে আসেন তাহলে তো সেই হাসপাতালের নাম, ডিটেলস, এগুলো আপনি দিবেন। অ্যাড্রেস খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো মাস্ট সেগুলো দিয়ে নেবেন। টেলিফোন নাম্বার, ইমেল আইডি, এগুলো আপনি অমিটও করতে পারেন, অ্যাভয়েড করতে পারেন। এমার্জেন্সি অ্যাড্রেস, এটা হচ্ছে এমার্জেন্সি কারো, সেটা ইন্ডিয়াতে কারো হচ্ছে হইতে পারে, অথবা বাংলাদেশের কারো আপনি দিতে পারেন। আমি সাজেস্ট করবো, যেহেতু আপনি ইন্ডিয়াতে দীর্ঘ সময় থাকছেন, ইন্ডিয়ার কারো নাম, অ্যাড্রেস, তার সাথে তার আপনার রিলেশনশিপ কি, এগুলো ইনফরমেশন দিয়েই সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। ওকে, তো আমি পরবর্তী ধাপে যাচ্ছি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাকম্পানিং, ঠিক আছে। তো হ্যাভ ইউ প্রিভিয়াসলি রেজিস্টার্ড প্রিভিয়াসলি ইন ইন্ডিয়া। তো যেহেতু আপনি এফআরও রেজিস্ট্রেশন করছেন, ফার্স্ট টাইম এফআরও পোর্টালে কোনো কিছু করছেন, তো এটা অবভিয়াসলি আপনার নো হবে, ঠিক আছে। যদি আপনি নতুন কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করেন, তো সেই ক্ষেত্রে এটা নো হবে না, সেক্ষেত্রে এটা ইয়েস হবে। এবং সেই ক্ষেত্রে আপনি এই জায়গাটা কীভাবে পূরণ করবেন, তো এটা হচ্ছে আমার ওই যে ভিসা এক্সটেনশনের যে অ্যাপ্লিকেশন প্রসেস, সেই ভিডিওটাতে আমি এগুলো বিস্তারিত আলোচনা করেছি, কোন ইনফরমেশন দিতে হবে। এখানে বেশ কিছু ইনফরমেশন দিতে হয়, কোনটা দিবেন না দিবেন, কোন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার কোনটা, কোথায় পাবেন না পাবেন, এই ডিটেলসগুলো আমরা আলোচনা করা আছে। তো সেই ভিডিওটা ওইখান থেকে দেখে নিতে পারেন, আপনার জন্য হেল্পফুল হবে। তো যেহেতু আপনি হচ্ছে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করছেন, আপনার ক্ষেত্রে এটা নো হবে, কাজে আপনার এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তারপর ইফ এনিওয়ান অ্যাকম্পানিং ইউ, সো আপনার সাথে যদি কেউ থেকে থাকে, বাবা মা, অথবা আপনার মানে আপনার সাথে দীর্ঘ সময় থাকবে, ঠিক আছে, তাহলে তার ডিটেলস আপনি এখানে দিয়ে দিতে পারেন, সেটা আপনার স্পাউসও হতে পারে। তো যদি কেউ না থাকে, সেটা নো দিয়ে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এটা গুরুত্বপূর্ণ, এই দুইটা আসলে এখানে খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আর ইউ রেজিস্টার্ড ইন কারেন্ট লোকালিটি এফআরও ইন দ্য কারেন্ট ভিজিট, তো এটা কি ইয়েস হবে নাকি নো হবে? দেখতে পাচ্ছেন ইয়েস কিন্তু আমাদের সিলেক্ট করার সুযোগ নাই, কারণ আমরা অলরেডি রেজিস্ট্রেশন এখানে ওইটা নো দিয়ে রাখছিলাম, ঠিক আছে, কাজে এখানে ইয়েস করার সুযোগ নাই, তো এটা নোই থাকবে। আর এখন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যেটা, এস ফর্ম রেজিস্ট্রেশন নম্বর, এটা আপনি কোথায় পাবেন? এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যান্ডেটরি, এটা দিতেই হবে, ঠিক আছে। তো এটা আমি একটু পরে কথা বলছি এটা নিয়ে। তার আগে আমি আইডি বা পোর্টাল আইডি, এখানে স্টুডেন্ট ইন ইন্ডিয়া পোর্টাল আইডি এটা লেখা আছে, কিন্তু এটা স্টুডেন্ট ইন ইন্ডিয়া হবে না, এটা স্টাডি ইন ইন্ডিয়া পোর্টাল আইডি হবে, ঠিক আছে। তো স্টাডি ইন আইডিয়া বা আইডি, এটা আপনি কোথায় পাবেন? তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, এসআইআই হচ্ছে যে ওয়েবসাইট আছে, সেখানে আপনাকে প্রথমে রেজিস্টার করতে হবে, লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনি যে কোর্সে সিলেক্টেড হয়েছেন, আইসিসিআর হলে আপনি খুবই সহজেই পেয়ে যাবেন। আর যদি আইসিসিআর না হন, কোনো ইউনিভার্সিটি যদি আপনাকে অ্যাকসেপ্ট করে ওইখানে, তো সেই অ্যাকসেপ্ট করার পর ওইখানে আপনি যেই এসআই আইডিটা পাবেন, সেই এসআই আইডিটা এখানে দিবেন। এবং এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যান্ডেটরি, যদিও বা এখানে না দেখাচ্ছে, কিন্তু তারপরেও এটা অবশ্যই দিবেন, কারণ অনেক জায়গাতেই আপনাকে এসআই আইডির ইনফরমেশন দিতে হবে, ঠিক আছে। তো সেটা আপনি দিবেন। দেওয়ার পর এরপর হচ্ছে এস ফর্ম রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে। এস ফর্ম রেজিস্ট্রেশন নাম্বার এটা আপনি কোথায় পাবেন? এটা দেখতে পাচ্ছেন, এবং এটা ছাড়া হচ্ছে আপনি সামনে এগোতে পারবেন না। তো এস ফর্ম রেজিস্ট্রেশন নাম্বার আপনি প্রথম যখন ইনস্টিটিউটে আসবেন, আপনার ভার্সিটিতে বা যে কোনো জায়গায় আপনি পড়াশোনা করতে আসছেন, তো তাদের ক্ষেত্রে আপনি ভার্সিটিতে আপনাকে প্রথমেই ইনফরমেশন দিয়ে দিতে হবে। তো এখানে দেখবেন যে আপনাকে বলবে যে এই ইনফরমেশনগুলো দাও, এই ইনফরমেশনগুলো, তো আপনাকে একটা গুগল ফর্মও পূরণ করতে হতে পারে। অথবা আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা গুগল ফর্ম পূরণ করেছিলাম আইআইটি দিল্লিতে, তো ওইখান থেকেও সব ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছিল। তো ওরা ওই ইনফরমেশনগুলো কপি করে করে ওইখানে পেস্ট করে ওরা হচ্ছে এই যে এস ফর্ম এটা পূরণ করেছিল। এবং এস ফর্ম এটা তৈরি হয় হচ্ছে FSIS, ফরেন স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেম, এরকম একটা কিছুতে। তো এটাই আপনার ইনস্টিটিউটে করে দিবে, এখানে আপনার করার কিছু নাই।
তো এই ইনফরমেশনগুলো আপনি হচ্ছে আপনার ইনস্টিটিউটকে দিয়ে দিবেন, তারা আপনার রেসপন্স জেনারেট করে দিবে। তো সেইখান থেকে একটা নাম্বার, সেই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে? তো সেটার জন্য আপনার ইনস্টিটিউটের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। তো আমি এটা এখানে দিচ্ছি না, কারণ হচ্ছে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো এরপর হচ্ছে আপনাকে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে, ঠিক আছে? ও হ্যাঁ, শেষ করার আগে তো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া হচ্ছে। তো এই চ্যানেল ক্যারিয়ার ক্যারেক্টার অ্যাব্রড এই চ্যানেলের মাধ্যমে, তো এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিকে লাইক করবেন, আর আপনার কোনো কনফিউশন থাকলে, কোনো ইনকোয়ারি থাকলে কমেন্ট করবেন, আমি কমেন্টে আমার যথাসাধ্য চেষ্টা করবো রিপ্লাই দিয়ে দেওয়ার, ঠিক আছে? তো এরপর হচ্ছে আপনাকে এখানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে হোয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট ফরেন ন্যাশনাল ইন্টেন্টস টু সিক প্রভিশনাল রেজিস্ট্রেশন, এবং এরপর বলা হচ্ছে যে সিক ফাইনাল রেজিস্ট্রেশন। তো আপনি কি প্রভিশনাল রেজিস্ট্রেশন করতে চান নাকি ফাইনাল রেজিস্ট্রেশন করতে চান? তো অবভিয়াসলি আপনাকে ফাইনাল রেজিস্ট্রেশন সিলেক্ট করতে হবে, ঠিক আছে? কারণ আপনি লং টার্ম স্টের জন্য করছেন, এমন নয় যে এটা তাৎক্ষণিক কোনো একটা রেজিস্ট্রেশন করে নিলেন, এরকম নয়। আপনি যখন ফাইনাল রেজিস্ট্রেশন করবেন তখন এখান থেকে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন পারমিট এটা দিবে, এবং আপনার হচ্ছে দেশে যাওয়া আসার ক্ষেত্রে এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন পারমিট, এই যে আপনাকে একটা সার্টিফিকেট দিবে এবং পিডিএফ দিবে। তো এটা হচ্ছে আপনি প্রিন্ট আউট করে নেবেন, কালার প্রিন্ট। তো এটা আপনাকে হচ্ছে বর্ডারে দেখাতে হবে, ঠিক আছে? বারবারই এটা লাগবে। তো যার কারণে আপনাকে এটাকে ফাইনাল রেজিস্ট্রেশন এটা সিলেক্ট করতে হবে। তো সেটা আপনি সিলেক্ট করে দিবেন, এখানে আপনার রেসপন্স রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, নাম্বার দেওয়ার পর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর আপনাকে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্টের ক্ষেত্রে তারা হচ্ছে আপনার পাসপোর্ট পিডিএফ চাইবে, এনআইডি পিডিএফ চাইবে, তারপর হচ্ছে ইনস্টিটিউটের কিছু চাইতে পারে, এবং হচ্ছে আর কি চাই, বোনাফাইড সার্টিফিকেট চাই। তো বোনাফাইড সার্টিফিকেট, তো এগুলো আপনি কোথায় পাবেন? কিছু কিছু ক্ষেত্রে তারা হচ্ছে ব্যাঙ্ক ডিটেলসও চাইতে পারে, খুব সম্ভবত আপনার ব্যাঙ্ক ডিটেলস লাগবে না। ব্যাঙ্ক ডিটেলস ছাড়াও আপনি এফআরও রেজিস্ট্রেশন খুব সম্ভবত করতে পারবেন, তো এটা নিয়ে টেনশনের কিছু নাই, ওরা চায় না। তবে কিছু কিছু ক্ষেত্রে ওরা হচ্ছে পরবর্তীতে ব্যাঙ্ক ডিটেলস চাইতে পারে আপনার, ঠিক আছে? যদি আপনি কোনো ভুল করেন, আশা করি ভুল করবেন না, এই সমস্ত প্রসেস ফলো করলেই হবে আপনার। তারপর হচ্ছে আপলোড ডকুমেন্ট করবেন, তারপর প্রিভিউ আপনি দেখে নেবেন, যেই পিডিএফ হচ্ছে আপনি আপলোড করছেন সেটার সাথে আপনার হচ্ছে মিল আছে কিনা, ছবি টবি এগুলো দিতে হয়, ছবিগুলো দেখে নেবেন, ছবি ঠিকঠাক মতো ক্রপ করে নেবেন। করার পর সমস্ত ডকুমেন্ট যখন আপলোড করা শেষ, এবার হচ্ছে আপনি সাবমিট করবেন, আপনার অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাবে। তারপর হচ্ছে আপনি এটাকে ড্রাফটে পাবেন না, তারপর হচ্ছে সাবমিটেড যে অ্যাপ্লিকেশন, ওইখানে এফআরওতে প্রথম লগ ইন করার পর ওইখানে যে পোর্টালটা, মানে যে ইন্টারফেসটা আসবে, ওইখানে সাবমিটেড ওইটা আন্ডার প্রসেস দেখাবে। তারপর আপনি হচ্ছে ইমেইল পাবেন, মেসেজ পাবেন যে ইওর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেস। তো এরপর যদি আপনাকে কোনো ফার্দার কোনো ডকুমেন্ট সাবমিট করতে হয়, তাহলে ওরা হচ্ছে আপনাকে ইমেইল করবে, এবং মেসেজেও আপনি নোটিফিকেশন পাবেন যে ইউ নিড টু প্রোভাইড অ্যান এক্সট্রা ডকুমেন্ট, প্লিজ লগ ইন। তখন আপনাকে কী করতে হবে, এফআরও পোর্টালে আবার লগ ইন করবেন। লগ ইন করার পর হচ্ছে ডকুমেন্ট রিকোয়ার্ড, ওই রকম এখানে 3টা অপশন আছে, ঠিক আছে? নিউ অ্যাপ্লিকেশন আইডি, তারপর হচ্ছে ডকুমেন্ট রিকোয়ার্ড, এরকম কিছু একটা, এবং সাবমিটেড অ্যাপ্লিকেশন। তো আপনি ডকুমেন্ট রিকোয়ার্ড ওইটাতে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর ওইখানে হচ্ছে দেখতে পাবেন যে তারা আপনাকে বলছে যে এই, মানে ওইখানে একটা ইন্টারফেস আসবে যে ডকুমেন্ট রিকোয়ার্ড ফর দিস অ্যাপ্লিকেশন। তারপর ওইটাতে যখন হচ্ছে আপনি আপলোডের ওই জায়গাটাতে ক্লিক করবেন, তখন আপনাকে কোন ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা দেখানো থাকবে, ওইখানে লেখা থাকবে, ওটা লিখে দেয়। তারপর সেই অনুযায়ী সেই ডকুমেন্ট কালেক্ট করে আপনি সেটা যখন সাবমিট করে দিবেন, তারপর তারা ফার্দার প্রসিডিংয়ে যাবে। তো দ্যাট ওয়াজ দ্য হোল প্রসেস। আই থিঙ্ক নাও থিংস আর ইজিয়ার ফর ইউ। তো নাও ইউ ক্যান, আপনি খুব সহজেই এফআরও রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো এটা প্রথম দিকে এটা অনেক কঠিন বিষয়টা, আমি যখন প্রথম করেছিলাম সম্পূর্ণ নিজে করতে হয়েছিল, আমি বুঝতে পারতেছিলাম না। তো যেহেতু আমি এই সমস্ত প্রসেসিংগুলোর মধ্যে দিয়ে গিয়েছি, তো ভালো একটা জায়গায় আছি, যার কারণে এই ভিডিওগুলো আপনাদের সামনে আনা। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যাদের প্রয়োজনীয় তাদের সাথে শেয়ার করে দেবেন। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে রাখবেন, তাহলে এটা অনেকের মধ্যে পৌঁছে যাবে। ওকে।